আজকে আমাদের টপিকস হচ্ছে হুইস্টন ব্রিজ। তো হুইস্টন ব্রিজ একটা অ্যাপারেটাস, যে অ্যাপারেটাসের সাহায্যে আমরা কোনো আননোন রেজিস্ট্যান্সকে নির্ধারণ করতে পারি। বাস্তবে হুইস্টন ব্রিজের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানটা সেটা আমরা পোস্ট অফিস বক্সে দেখতে পেতাম, যদিও বর্তমানে পোস্ট অফিস বক্সটা এইচএস সিলেবাস থেকে আউট হয়ে গেছে। মিটার ব্রিজ আছে, মিটার ব্রিজও হুইস্টন ব্রিজের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তো হুইস্টন ব্রিজ বিষয়টা কি? হুইস্টন ব্রিজ হচ্ছে একটা সার্কিট, যে সার্কিটে আমরা যেরকম ছবি এঁকেছি সেই ছবি অনুযায়ী এই সার্কিটটা ডিটারমাইন করা হয়। এখানে পি, কিউ, আর, এস এই চারটে হচ্ছে রেজিস্ট্যান্স। অ্যাকচুয়ালি এখানে একটা আননোন থাকে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এসটাকে আননোন নেওয়া হয় এবং পি, কিউ, আর নোনের ফর্মে থাকে, মানে জানার ফর্মে থাকে, দিয়ে আমরা সেখান থেকে এসটাকে বার করতে পারি। তো কীভাবে সেটা বার করতে পারি সেটা প্রথমে বুঝতে গেলে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদের এই সার্কিটটাকে বুঝতে হবে। এই সার্কিটে দেখা যাচ্ছে এ, বি, সি, ডি, এই পি, কিউ, আর, এস, এখানে চারটে তো রেজিস্ট্যান্স রয়েছেই। আবার বি এবং ডি পয়েন্টের মধ্যে একটা গ্যালভানোমিটার রয়েছে। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাপতে পারে এবং তো মাপতে পারে। তো যাই হোক, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এখানে ব্যাটারি একটা আছে, এক্সটার্নাল সোর্স হিসেবে এখানে কাজ করবে। সেই ব্যাটারি এখান দিয়ে আই কারেন্ট এই সার্কিটে পাঠায়। এখন বিষয়টা হচ্ছে গ্যালভানোমিটারের কাছে। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট যায় তাহলে কিন্তু হুইস্টন ব্রিজের যে প্রতিমিত অবস্থা বা তৌল অবস্থা সেটা কিন্তু সেই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। তো সেটাকে স্যাটিসফাই করাতে গেলে যেটা করতে হবে, এই যে আইজি অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটাকে জিরো করতে হবে। তো আইজি যদি জিরো হয়, অর্থাৎ আইজি ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে আইজি যদি জিরো হয়ে যায় তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। এখন আইজি যদি জিরো হয় তাহলে এটা আবার উল্টো দিক থেকে বলা যায়, এই যে পয়েন্ট বি পয়েন্ট এবং ডি পয়েন্ট এদের মধ্যে নিশ্চয়ই ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য সেটা শূন্য, কারণ ভোল্টেজ ডিফারেন্স যদি না থাকে তাহলে সেখান দিয়ে তড়িৎ প্রবাহ হয় না। তো এই যে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা কি সেটা আমরা বার করব। প্রথমে ওহমস ল প্রয়োগ করে বার করব, পরবর্তীতে কার্চফসের ল প্রয়োগ করে আমরা কিন্তু এটা বার করব। এবং এখন দেখা যাচ্ছে বিগত অন্তত দুবার, আমার যতদূর মনে পড়ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের পরীক্ষায় বা বোর্ডের কাউন্সিলের পরীক্ষায় দুবার এই হুইস্টন ব্রিজের যে প্রতিমিত অবস্থায় তার যে শর্ত, সেই শর্ত নিরূপণ করতে বলা হয়েছে এবং সেটা বলা হয়েছে কার্চফস ল প্রয়োগ করে। তো আমরা এটা দুভাবে করব, প্রথমত ওহমস ল প্রয়োগ করে করব, পরবর্তীতে কার্চফস ল। যদিও ওহমস ল তেও কার্চফস ল কিছুটা লাগবে, সেই অ্যাপ্রক্সিমেশন আমরা নেব। তো এবার আমরা চলে আসি হুইস্টন ব্রিজের এখান দিয়ে তড়িৎ প্রবাহ, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে জিরো, অর্থাৎ কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। তার মানে ভিবি এবং ভিডি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যদি বিভব পার্থক্য শূন্য হয় তবেই এই কন্ডিশন হোল্ড করে। অর্থাৎ প্রতিমিত অবস্থায় আমরা এটা লিখতে পারি, প্রতিমিত অবস্থায় ভিবি মাইনাস ভিডি ইকুয়ালস টু জিরো। ভিবি হচ্ছে বি পয়েন্টের পোটেনশিয়াল বা বিভব এবং ভিডি হচ্ছে ডি পয়েন্টের পোটেনশিয়াল বা বিভব। এই দুটোর মধ্যে যদি জিরো হয়, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য যদি শূন্য হয় তাহলে ভিবি থেকে ভিডি বা ভিডি থেকে ভিবিতে তড়িৎ প্রবাহ সম্ভব নয়। অর্থাৎ এখান থেকে আমরা কি পাই, ভিবি ইকুয়ালস টু ভিডি, এটা আমরা লিখতে পারি। এবার আমরা যদি এখান থেকে ধরে নেওয়া যায় যে আই পরিমাণ তড়িৎ প্রবাহ এই ব্যাটারি এই সার্কিটে এই প্রবাহ ঘটায় আই,
তো আই এখানে গিয়ে দুটো জাংশন পেয়ে যাচ্ছে, এখান থেকে I1 বেরিয়ে যাচ্ছে, এখান থেকে I2 বেরিয়ে যাচ্ছে। এখন যদি Ig0 হয়, Ig অর্থাৎ এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ 0 হয়, তাহলে এইখান দিয়ে নিশ্চয়ই I1টাকে বেরিয়ে যেতে হবে, এবং এইখান দিয়ে অর্থাৎ এস রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে I2টাকে বেরিয়ে যেতে হবে, অর্থাৎ এবির মধ্যে দিয়ে I1 গেলে বিসি এর মধ্যে দিয়েও I1 যাবে যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ না হয়, এবং এডির মধ্যে দিয়ে I2 গেলে ডিসির মধ্যে দিয়েও I2 যাবে যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ না হয়। আমরা ধরে নিচ্ছি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এখানে I1 I2 বেরিয়েছিল, এখানে আবার I1 I2 এক হয়ে হয়ে যাবে, আবার ব্যাটারিতে চলে এলো। এইবার আমরা যদি ভেবে নিই বা ধরে নিই যে এ পয়েন্টের বিভব হচ্ছে VA এবং বি পয়েন্টের বিভব VB, ডি পয়েন্টের VD এবং সি পয়েন্টের VC, তাহলে আমরা যদি প্রথম এইখানে VA এবং VBর মধ্যে যদি ওহমের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা ওহমের সূত্র থেকে পাই কি পাই না VA মাইনাস VB ইকুয়ালস টু I1P। এটা আমরা কিন্তু লিখতে পারি, এবং একইভাবে লিখতে পারি VB মাইনাস VC সমান I1Q। কিউয়ের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু I1, তাহলে এখানে যে ভোল্টেজ ড্রপ VB মাইনাস VC সেটাও I1Q। আবার যদি আর রেজিস্ট্যান্সকে দেখি, সেক্ষেত্রে VA মাইনাস VD সমান I2R। এটা সবই ওহমের সূত্র অনুসারে পাচ্ছি। এবং ডিসির মধ্যে দেখলে VD মাইনাস VC ইকুয়ালস টু I2S। এই ক্ষেত্রে বুঝতে পারছি VD মাইনাস VC হবে, কারণ এই হায়ার পোটেন্সিয়ালে আছে বলেই কারেন্টটা এদিকে যাচ্ছে। এ আর ডি এর সাপেক্ষে এ হায়ার পোটেন্সিয়ালে আছে, সেই জন্য VA মাইনাস VD হবে। তো এই ইকুয়েশানগুলো আমি একটা করে নাম দিই। এটাও 1 নম্বর ইকুয়েশান ধরে নিলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এবং এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশান। এই যে 4টে ইকুয়েশান আমরা পেয়ে গেলাম। এখন প্রতিমিত অবস্থায় আমরা জানি VB সমান VD, তাহলে 3 নম্বর ইকুয়েশানে এই যে VD রয়েছে এর জায়গায় VB বসাতে পারি, অর্থাৎ প্রতিমিত অবস্থায় যেহেতু VA মাইনাস VB সমান I2R, VA মাইনাস VB সমান I2R, এই যে VDর জায়গায় আমরা VB বসালাম, কারণ VB সমান VD হতেই হবে, কারণ এটা নাল কন্ডিশন স্যাটিসফাই করছে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে যে কাঁটার বিক্ষেপ সেটা আমরা 0 পাচ্ছি। তাহলে VA মাইনাস VB সমান I2R পেয়ে গেলাম। একইভাবে VB, এই VDটার জায়গায় VB বসিয়ে দিতে পারি, কারণ VB সমান VD, তাহলে VB মাইনাস VC সমান I2S। তাহলে এখন এই ইকুয়েশানটাকে আমি 4 নাম্বার দিচ্ছি, এই ইকুয়েশানটাকে 5 দিচ্ছি, এই ইকুয়েশানটাকে 6 দিচ্ছি। এখন 1 এবং 4-এ যদি বাম পক্ষ দেখি, দুটোই VA মাইনাস VB, 1-এরও VA মাইনাস VB, 5-এরও VA মাইনাস VB, এটা 5 নম্বর নাম দিয়েছি, তাহলে 5-এও VA মাইনাস VB, তাহলে I1P ইকুয়ালস টু লিখতে পারি I2R, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে পেতে পারি I1 বাই I2 ইকুয়ালস টু R বাই P। একইভাবে আমরা 2 এবং 6 নম্বরের ইকুয়েশনের দিকে যদি তাকাই, তাহলে এদিকটা দেখতে পাচ্ছি VB মাইনাস VC, এটাও দেখতে পাচ্ছি VB মাইনাস VC, তাহলে I1Q এবং I2S নিশ্চয়ই সমান, অতএব I1Q ইকুয়ালস টু I2S। অতএব I1 বাই I2 সমান S বাই Q, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার I1 বাই I2 সমান এক জায়গা থেকে পাচ্ছি R বাই P, I1 বাই I2 আরেক জায়গা থেকে পাচ্ছি S বাই Q, তাহলে এই দুটো নিশ্চয়ই সমান, অর্থাৎ R বাই P ইকুয়ালস টু S বাই Q, বা অন্যভাবে এটাকে যদি ওইদিকে নিয়ে যায়, অর্থাৎ P বাই Q সমান R বাই S। এটা জাস্ট ম্যাথামেটিক্স, পিটাকে এসের জায়গায় এসটাকে পি এর জায়গায় এসটাকে নিয়ে চলে এলাম, তাহলে P বাই Q সমান R বাই S। এটাই হচ্ছে প্রতিমিত অবস্থার কন্ডিশন। এবং এই অবস্থায় যদি আমরা পেয়ে যাই, তাহলে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই অবস্থা যদি আমরা অর্থাৎ P বাই Q সমান R বাই S যদি পেয়ে যাই, তাহলে বুঝতে হবে
কারেন্টটা কিন্তু এইখান দিয়ে কোনোভাবেই যাবে না, অর্থাৎ উল্টো দিক থেকে আমরা ব্যালেন্সটাকে মানে ব্যালেন্স হওয়ার প্রতিমিত হওয়ার কন্ডিশনটাকে পেয়ে গেলাম যে যদি পি এবং কিউ এর যে রেজিস্ট্যান্সের অনুপাত এবং আর এবং এস এর রেজিস্ট্যান্সের অনুপাত যদি সমান হয় তাহলে এখান দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না, অর্থাৎ সেক্ষেত্রে আই জি গ্যালভানোমিটারের কোনো ভ্যালু থাকছে না, কারেন্ট ডিরেক্ট এইভাবে হয়ে এইভাবে যাবে, এইভাবে হয়ে এইভাবে যাবে। অর্থাৎ আমরা ব্যালেন্স অবস্থা ধরে ব্যালেন্সের যে কন্ডিশন সেটা বার করলাম। আবার যদি দেখতে পাই যে পি কিউ আর এস এই যে রেজিস্ট্যান্সগুলো পি এবং কিউ এর অনুপাত এবং আর ও এস এর অনুপাত যদি এক হয় তাহলে এটা বলতে পারি যে ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট কিন্তু যাবে না, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে না। এই যে জিনিসটা আমরা দেখালাম এটা কিন্তু কার্চফসের ল প্রয়োগ করেও দেখানো যায়, তো সেটাও আমরা দেখব, কারণ এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এবার আমরা কার্চফসের ল প্রয়োগ করে দেখব, মেনলি কেভিএল প্রয়োগ করে দেখব। তো ব্যাপারটা কি হচ্ছে, তো আমরা যদি দেখি কারেন্টটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, অর্থাৎ এই পয়েন্টটা হায়ার পোটেনশিয়ালে, এই পয়েন্টটা লোয়ার পোটেনশিয়ালে, তেমনিভাবে এই পয়েন্টটা হায়ার পোটেনশিয়ালে, এই পয়েন্টটা লোয়ার পোটেনশিয়ালে। একইভাবে কারেন্ট বি থেকে সি এর দিকে যাচ্ছে, অবশ্যই প্রতিমিত অবস্থায়। অপ্রতিমিত অবস্থাতে হলেও কারেন্ট এদিকে যাবে, কিন্তু আমরা প্রতিমিত অবস্থাতেই সব কিছু বিচার করছি। তাহলে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, অর্থাৎ হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল, এখানেও হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল। তো এবার আমরা যদি চলে আসি কোনো একটা লুপের ক্ষেত্রে দেখি, এখন আমরা এই যে লুপটা আছে অর্থাৎ এ বি ডি এ, এই লুপে কেভিএল প্রয়োগ করে দেখব। এ বি ডি এ লুপে, এ বি ডি এ লুপে কেভিএল অর্থাৎ কার্চফস ভোল্টেজ ল প্রয়োগ করে এখন এবিডিএ লুপ, অর্থাৎ আমাদেরকে লুপটাকে এই বরাবর গিয়ে এখানে আসতে হবে। এ থেকে আমরা যদি শুরু করি, এ থেকে যাচ্ছি বিতে, এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে পি। মনে রাখতে হবে এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু কোনো ফিক্সড রেজিস্ট্যান্স নয়, পি কিউ আর এস, এসব এস তো সাধারণত আননোনই হয়, এটাকে বার করতে হয়, মেজার করতে হয়। এবং পি কিউ আর এগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এরা একটা করে রেজিস্ট্যান্স বক্স হয়, পোস্ট অফিস বক্স হিসেবে যদি আমরা দেখি। আবার অন্য ক্ষেত্রে যেমন মিটার ব্রিজে এটা একটা নির্দিষ্ট লেন্থের তার হয়, এটা একটা নির্দিষ্ট লেন্থের তার হয়, এটা একটা রেজিস্ট্যান্স বক্স হয় এবং এটা একটা আননোন রেজিস্ট্যান্স থাকে। এইভাবে কিন্তু এগুলোকে কিন্তু সেট করতে হয়, সেট করে আমাদের ওই গ্যালভানোমিটারের নাল পয়েন্ট মানে নাল কন্ডিশনটাকে স্যাটিসফাই করাতে হয়, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। অর্থাৎ পি কিউ আর বা এস তো যদি দেওয়াই থাকে নির্ধারণ করতে হয়, তাহলে পি কিউ আর এর মান পরিবর্তন করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে তবে ওই নাল কন্ডিশনটা স্যাটিসফাই হয়। এবিডিএ লুপে কেভিএল প্রয়োগ যদি আমরা করি তাহলে এ থেকে বি যাওয়ার পথে দেখা যাচ্ছে যে ওখানে পোটেনশিয়াল হাই থেকে লো, অর্থাৎ পোটেনশিয়াল লস হচ্ছে। পোটেনশিয়াল লস হওয়া মানে I1 পি মাইনাস। আবার বিডির মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সেহেতু ওখানে রেজিস্ট্যান্সের কোনো গল্প নেই, পতনের কোনো গল্প নেই। এরপরে ডি থেকে এতে গেলে ওখানে আমরা দেখতে পাচ্ছি পোটেনশিয়াল কিন্তু ডি থেকে, এখান থেকে নেগেটিভ পোটেনশিয়াল থেকে নিম্ন পোটেনশিয়াল থেকে উচ্চ পোটেনশিয়ালে যাচ্ছি, তার মানে পোটেনশিয়াল গেন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে I2 আর ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমরা লিখতে পারি I1 পি ইকুয়ালস টু I2 আর, বা I1 বাই I2 ইকুয়ালস টু আর বাই পি। এটা কিন্তু আমরা লিখে ফেলতে পারি, এটা আমরা লিখতেই পারি এইটা। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দিকের লুপটা নেব, এই দিকের লুপটা, অর্থাৎ বিসি ডিবি লুপে কেভিএল প্রয়োগ করে কি পাচ্ছি, তাহলে প্রথমে এটা হাই থেকে লো গেলে আমরা জানি লস হবে, তাহলে I1 কিউ প্লাস I2 এস ইকুয়ালস টু 0, বা
I1 কিউ ইকুয়ালস টু I2 এস, বা এখান থেকে পাচ্ছি I1 বাই I2 ইকুয়ালস টু এস বাই কিউ। এখন যদি এই ইকুয়েশানটার নাম দিই, 5 6 দেওয়া আছে, 7 এবং 8, তাহলে 7 এবং 8 ইকুয়েশনের বাঁ দিকটা কিন্তু I1 বাই I2 যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাও হচ্ছে I1 বাই I2, এবং I1 বাই I2 মানে আর বাই পি, একটা ক্ষেত্রে এস বাই কিউ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে লিখি, তাহলে আমরা এটা লিখতে পারবো, কি লিখতে পারবো, আর বাই পি ইকুয়ালস টু এস বাই কিউ, বা এটাকে লিখতে পারি আর বাই এস ইকুয়ালস টু পি বাই কিউ, যেটা তার মানে হচ্ছে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। অর্থাৎ এর আগে আমরা এই প্রমাণটাই করেছি, এখানে এই প্রমাণটা করলাম। এটা কিন্তু পিওরলি কেভিএল প্রয়োগ করে প্রমাণটা করলাম। আমাদের বোর্ডের ক্ষেত্রে কিন্তু এরকম প্রশ্ন বিগত কয়েক বছর ধরে আসছে, এই কেভিএল প্রয়োগ করে কিভাবে প্রমাণটা করা যায়। তো এই হলো আমাদের হুইস্টন ব্রিজের কার্যনীতি এবং কীভাবে হুইস্টন ব্রিজ প্রয়োগ করা যায়। এরপরে আমরা একটা প্রবলেম বা দুটো প্রবলেম দেখব, যে প্রবলেমের সাহায্যে আমরা কিন্তু হুইস্টন ব্রিজ সম্পর্কে আরেকটু জ্ঞান লাভ করব। এবার আমরা হুইস্টন ব্রিজ সংক্রান্ত একটা প্রবলেম দেখে নেব। এটা একটা সার্কিটের প্রত্যেকটা রেজিস্ট্যান্স ধরে নেওয়া হয়েছে আর, স্মল আর আমরা ধরে নিলাম, স্মল আর। এখন এই সার্কিটটার রেজিস্ট্যান্স কত, এই টোটাল সার্কিটটা, অর্থাৎ এ এবং বি এর মধ্যে এ পয়েন্ট এবং এই যে আমাদের বি পয়েন্ট রয়েছে, বি পয়েন্টের মধ্যে তুল্য রোধ কত। তো এই ধরনের প্রবলেম হ্যান্ডেল করতে গেলে প্রথমেই যে বিষয়টাকে করতে হবে সেটা হচ্ছে সার্কিটটাকে আমাদেরকে একটা ফরম্যাটে আনতে হবে, এবং ফরম্যাটে আনলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সলভ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি যে এ থেকে আমরা দেখলাম একটা পয়েন্ট চলে গেছে সিতে, এবং এ থেকে আর একটা পয়েন্ট চলে গেছে ডিতে। তো আবার সি থেকে একটা পয়েন্ট গেছে ডিতে, ঠিক আছে। তাহলে প্রথমে এ থেকে গেল সিতে, একটা রেজিস্ট্যান্স গেল সিতে, এ থেকে আরেকটা রেজিস্ট্যান্স গেল ডিতে। তাহলে এ থেকে আরেকটা রেজিস্ট্যান্স আমরা বার করলাম, সেটা পাঠিয়ে দিলাম ডিতে পাঠিয়ে দিলাম। এ থেকে সি থেকে একটা গেল ডিতে, এখান থেকে সি থেকে ডি এর মধ্যে কানেক্টার, সি থেকে ডি এর মধ্যে কানেকশন আমরা করে দিলাম, সি থেকে ডি থেকে একটা গেল বিতে, যাক ডি থেকে একটা গেল বিতে গেল বি। আচ্ছা, আর একটা দেখতে পাচ্ছি সি থেকে কিন্তু বিতে গেছে, ডি থেকে যেমন বিতে গেছে, সি থেকে বিতে যাচ্ছে। এইভাবে ছবিটা আঁকলে আর কোনো প্রবলেম থাকবে না। এবং এখানে আর 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 আর। এখন আমরা এর আগের যে হুইস্টন ব্রিজের ছবিটা আছে, এখানে পি ধরেছিলাম, পি কিউ আর এস, দেখা যাচ্ছে পি বাই কিউ মানে আর বাই আর মানে 1, এবং আর বাই এস সেটাও 1, যেহেতু আর ইজ টু আর। তার মানে এইখান দিয়ে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ এই যে এটা একটা আদতে হুইস্টন ব্রিজের সার্কিটকে প্রকাশ করছে, এবং এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না। তাহলে তড়িৎ প্রবাহ যদি এর মধ্যে দিয়ে না হয়, তাহলে আমরা এখান থেকে যদি ধরে নিই এখান থেকে আই পরিমাণ তড়িৎ প্রবাহ ঢুকছে, তাহলে এই দিক দিয়ে I1 হয়ে যাবে, এবং এখান দিয়ে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এটা এখান দিয়ে অপরিবর্তিত থাকবে, এবং এখান দিয়ে আই এর একটা পার্ট I1 হয়ে বেরিয়ে গেছে, আরেকটা পার্ট ধরে নিলাম I2টা এখান দিয়ে কোনো রকম ব্রাঞ্চে ভাঙবে না, তাহলে এটাও I2 হবে, এবং এখানেও বেরিয়ে যাবে আই হিসেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এসির মধ্যে I1 কারেন্ট যাচ্ছে এবং সিবির মধ্যে I1 কারেন্ট যাচ্ছে, এ থেকে ডি এর মধ্যে I2 কারেন্ট যাচ্ছে, ডি থেকে বি এর মধ্যে I2 কারেন্ট যাচ্ছে। তার মানে এরা সিরিজে আছে, এরা আবার নিজেদের মধ্যে সিরিজে আছে। তাহলে প্রথমে এটাকে আমরা এরকম করে নিতে পারি, আর আর এটা হলো এ পয়েন্ট, এটা সি, এটা হলো বি। সিমিলার ওয়েতে এদিক থেকে
এটা দুজনে সিরিজ, এখানে কিন্তু ডি পয়েন্ট, কিন্তু এর মাঝে কানেক্টার ছিল এটা, এটার মধ্যে যেহেতু কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, তাহলে এটাকে রাখার আর কোনো দরকারও নেই। এটা মানে এটা ফেক কানেকশন, এই সার্কিটের নিরিখে ফেক কানেকশন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ পি বাই কিউ সমান আর বাই এস, এই কন্ডিশন স্যাটিসফাই হওয়ার জন্য এটা ফেক কানেকশন হয়ে দাঁড়িয়েছে। এই সার্কিটে থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে এরা, অর্থাৎ এইটা এদের মধ্যে এরা সিরিজে আছে, এদের রেজিস্ট্যান্স কত, এদের রেজিস্ট্যান্স হচ্ছে এ থেকে এ, এই রুটের রেজিস্ট্যান্স হচ্ছে 2R, আবার এই রুটের রেজিস্ট্যান্স হচ্ছে 2R, যেহেতু এরা দুজন সিরিজে আছে 2R। এবার 2R সিরিজে আছে, অর্থাৎ এ বি, তার মানে এদের প্যারালাল কম্বিনেশনে যদি টোটাল রেজিস্ট্যান্স 1/R হয়, তাহলে 1/R সমান 1/2R প্লাস 1/2R, 1/R সমান 2/2R, অর্থাৎ R সমান R। অর্থাৎ এই যে সার্কিটটা আমরা যেটা শুরু করেছিলাম, এই সার্কিটের এ এবং বি পয়েন্টের মধ্যে তুল্য রোধ কিন্তু দাঁড়ালো। আর এখানে কিন্তু আমরা হুইস্টন ব্রিজের প্রয়োগ করলাম, এবং হুইস্টন ব্রিজ প্রয়োগ করার ফলে এই যে জাংশনটা ছিল বা এই যে কানেক্টারটা ছিল সিডি, তার মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছিল না। অর্থাৎ এটা একটা ফেক কানেকশন, এই কানেকশন রাখা না রাখার মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমরা যে টোটাল এই সার্কিটের রেজিস্ট্যান্স, তারপরে এই দুটোকে উড়িয়ে দিলাম, এই দুটো থাকলো সিরিজে R2R, এও থাকলো, এটা থাকলো সিরিজে, তারা হলো R2R, এবং 2R এর প্যারালাল কম্বিনেশন করে দেখছি যে আর হচ্ছে আর। এই হলো আজকে আমাদের হুইস্টন ব্রিজ এবং তার একটা প্রবলেমের অ্যাপ্লিকেশান।